আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের ক্লাসে। আমি একটু মেনশন করে দিই যে ক্লাস শুরু হয়েছে। সবাই চলে আসো। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দাও। যেহেতু নামাজ তাই 10:30 শুরু করলাম আজকে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল শেষ হয়ে যাবে। আজকে তো আমাদের ইন্টারন্যাশনাল ডান হয়ে যাবে, ঠিক আছে। তারপর 10 নম্বর ক্লাসে আমাদের সাম্প্রতিক। ওকে, অল ক্লিয়ার। কি অবস্থা? সাত সকালে ক্লাস করতে কেমন লাগে? সবাই কই? আসো আমরা শুরু করি। আমাদের 10:32 বেজে গেছে, আমরা শুরু করি। আজকে আমরা এই টপিকগুলো পড়বো যেগুলো বাকি ছিল আর কি, যে অনেকগুলো টপিকই আছে এর মধ্যে। দেখো এই যে নোবেল পুরস্কার, এখান থেকে এখন অনেক প্রশ্ন আসতেছে, হ্যাঁ, সাম্প্রতিক। আমরা আজকে জিনিসগুলো এবং কিছু কিছু তোমাদের বিজ্ঞানীর কিছু জিনিসপত্র আছে সায়েন্সের, তোমরা এগুলা কিছু পড়ছো অলরেডি। তারপরও আমি আরেকবার এটা রিভিশন দিব, হ্যাঁ, কারণ এখান থেকেও প্রশ্ন আসে। ওকে, তা চলো আমরা শুরু করে দিই। চলো শুরু করলাম, হ্যাঁ। তাহলে আসো, বিশ্বের প্রথম প্রথম মহিলা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে আমাদের ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছে? তোমার ইংল্যান্ডে। কবে? 1760 সালে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসো, এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী, আমরা জানি নোবেল তো পড়বই, যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী রবি ঠাকুর 1913 সালে পাইছেন উনি, তাই না? 1913 সালে আমরা জানি কিসের জন্য পাইছিলেন উনি? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এটার ইংলিশটা কি? সং অফারিংস। আমরা জানি যে সং অফারিংস উনি নিজেই অনুবাদ করছিলেন ইংলিশে। তুমি দেখো এই কোশ্চেনটা প্রায় আসছে, হ্যাঁ। সাহিত্যে পাইছিলেন। কিসে পাইছিলেন নোবেলটা? উনি সাহিত্যে নোবেল পাইছিলেন। সাহিত্যিক মানুষ, উনি সাহিত্যে নোবেল পাইছেন। তারপর আসো, প্রথম ক্লোন মানব শিশু। আজকে আমরা এটা পড়বো, ক্লোন একটু পরে পড়বো। ইভ যুক্তরাষ্ট্রের, লুইস ব্রাউন, এগুলো আমরা পড়বো। 1978 সালে জন্মাইছে প্রথম টেস্ট টিউব বেবি। তারপর চাঁদে প্রথম কে পা রাখেন? নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্রের। প্রথম মহাকাশগামী পুরুষ ইউরি গ্যাগরিন বা ইউরি গ্যাগারিন, হ্যাঁ, সেও কিন্তু রাশিয়ার। এবং প্রথম মহিলা যে গেছেন মহাশূন্যে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তিনিও কিন্তু রাশিয়া এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর কি। এবার আসো, বিশ্বের প্রথম মহিলা। এটা 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো কিরকম, যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবো বন্দরনায়েক। উনি কোন দেশের? উনি হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার। এখানে একটু লেজ লাগাবা, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, পাকিস্তানের।
দেখো এবার আসো, যদি বলা হয় যে মুসলিম বিশ্বের, দেখো এটা কে বলতে পারবা, দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, দেখি এটা কে বলতে পারবা, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে, বলো দেখি, বলো মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? ওটা তোমরা অ্যান্সার করো। তারপর আমরা আসি, বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরেন, উনি আর্জেন্টিনা। আর মুসলিম বিশ্ব লাগাইলে কি হবে, মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়া। এটা আমরা অলরেডি 3টা পড়ে ফেলছি আগে, যখন আমরা যে বিশ্ব রাজনীতি পড়ছিলাম তখন আমাদের পড়া হয়ে গেছে। কি হবে, আনিস আক্তার বলছে, তাহলে এটা হবে খালেদা জিয়া। আচ্ছা এবার আসো, প্রথম মহিলা নোবেল বিজয়ী মেরি কুরি, হ্যাঁ বা মাদাম কুরি বলি আমরা, এইখানে জাস্ট লেজ লাগাবা শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলা, তাহলে কিন্তু কি হয়ে যাবে, বার্থা ভন সুটনার। আবার খাবে, দেখো এই কোশ্চেন আমি লেজ লাগাবো শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলমান মহিলা, তাহলে কি হবে, শিরিন এবাদে। এটাই যেন এবার মানে 2025-26-এর কোনো একটা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছিল, আমরা সবসময় পড়াই, এই কোশ্চেনটা আসছিল, শিরিন এবাদি ইরানের। তারপর আসো, সাহিত্যে তো দরকার নাই, অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী মহিলাকে ছিল এলিনর ওস্ট্রোম, উনি 2009 সালে পাইছেন। বাট এই দুইটা ইম্পর্টেন্ট, এটা আর এই যেটা, যে প্রথম মহিলা হিসেবে কে নোবেল পাইছিল, মেরি কুরি বা মাদাম কুরি 1903 সালে। আচ্ছা এবার আসো, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে, এখানে আমরা অলরেডি পড়ে ফেলছি, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, উনি 11 বছর ক্ষমতায় ছিলেন, তাকে আমরা ডাকি ইউরোপের লৌহমানবী। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাই না, আমরা এগুলো পড়ে ফেলছি আগেই। তারপর আসো, এটাও পড়ে ফেলছি, জার্মানির প্রথম মহিলা নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, এটাও আমাদের পড়া হয়ে গেছে মোটামুটি, আমরা এগুলো পড়ে ফেলছি যেগুলো আমি তোমাদেরকে বললাম। আচ্ছা এবার চলে আসো, পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, গভীরতম, এগুলা কিন্তু আমরা পড়ে ফেলছি। সো এখন তোমরা এটা এখান থেকে রিডিং দিলেই পারবা। হ্যাঁ মানে আমরা পড়ছি মানে হচ্ছে কি, আমরা কিছু কিছু পড়ছি, সো এটা তোমরা নিজেরাই পড়তে পারবা, এই জন্য আমি এটা বলবো না। হ্যাঁ যেমন দেখো, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে কোনটা, যে বিশ্বের বৃহত্তম দ্বীপ, কেন বলো তো, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এটা নিয়ে কেন এখন আমরা খুব শুনতেছি, আমরা দেখতেছি যে যুক্তরাষ্ট্র কি এই গ্রিনল্যান্ড দখল করার তালে আছে। এই গ্রিনল্যান্ড আমরা জানি কার আন্ডারে, ডেনমার্কের আন্ডারে, কিন্তু আমরা দেখছিলাম যে এটা উত্তর আমেরিকা মহাদেশের, মানে আমেরিকার কাছাকাছি আর কি। সো এটাকে নিয়ে টানাটানি করতেছে। তো সামনে কিন্তু এই গ্রিনল্যান্ড নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। আটলান্টিক মহাসাগরে অবস্থিত, ডেনমার্কের আন্ডারে বৃহত্তম দ্বীপ। আর সম্প্রতি যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রিনল্যান্ড দ্বীপ কেনার জন্য বা দখল করার জন্য কি পায়তারা করতেছে, তাই না, আমরা সেদিনে মানে বলছিলাম। ওকে, তাহলে আমি করলাম না, তোমার নিজেরাই পারবা, আমি এর জন্য এটা বললাম না, যে আমরা পড়ে ফেলছি যে উপসাগর, মেক্সিকো উপসাগরে দেখো দ্বীপ গ্রিনল্যান্ড, দেখছো যেটা, এটা আমরা পড়ে ফেলছি এগুলা। হ্যাঁ এটাও পড়ে ফেলছি আমরা, এটাও পড়ে ফেলছি। আজকে আমরা এটা পড়বো, যে গ্রহগুলো আমরা পড়বো, সৌরজগৎ আমরা আজকে পড়বো। তারপরে আমরা আজকে এটা পড়বো লাস্টের দিকে, যে তোমার আমাদের পৃথিবীর দীর্ঘতম দিন কোনটা। হ্যাঁ এগুলো আমরা যদিও পড়ছি, আজকে আমরা একদম যে উত্তর গোলার্ধে কোনটা, দক্ষিণ গোলার্ধে কোনটা, এটা আমরা একটু পরে পড়বো, অলরেডি আমরা পড়ছি, এই যে 22 ডিসেম্বর আমরা পড়ছি এগুলা। সো আশা করি তোমরা নিজেরা এটা পড়তে পারবা। আমরা চলে যাই, যেমন এই দেখো, এই যে বইমেলা, পৃথিবীর বৃহত্তম বইমেলা জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট, এই যে এইটা খুব সম্ভবত এই বছর সিইউতেও আসছিল। এই জন্য বলি, যেগুলো আমি দাগাই দিই সেগুলো ভালো মতন পড়বা। হ্যাঁ কারণ আমি যে এমনি তো দাগাই না, যে পরীক্ষায় সব প্রশ্ন প্রিভিয়াস সেটে কোনো না কোনো সময় আসছিল। ওকে, তাহলে বৃহত্তম গেল, তারপর কি ক্ষুদ্রতম, দেখো এই যে আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি, দেখো তো দেখি আমাদের পড়া হয়েছে না। আমরা আজকে এটা পড়বো, একটু পরে পড়বো, সৌরজগৎটা আজকে পড়লে এটা পুরোটা পড়া হয়ে যাবে। সো এগুলো আমাদের পড়া হয়েছে, আগের থেকে আমাদের হয়ে গেছে। এই যে গভীরতম মহাসাগর, বৃহত্তম মহাসাগর কি, প্রশান্ত মহাসাগর, এগুলো আমাদের পড়া হয়েছে। ওগুলোই আর কি এখানে কি তোমার গুচ্ছায় দেওয়া, যেমন আমরা পড়ছি সবচেয়ে উঁচু বিল্ডিং কি, বুর্জ খলিফা, কোথায় বুর্জ খলিফা, দুবাই। দুবাই কোথায়, ইউনাইটেড আরব আমিরাত, তাই না, আমরা পড়ছি এগুলা। সো এই জন্য বললাম যে এই জিনিসগুলো তোমাদের পড়া আছে, জাস্ট খালি একটা রিডিং দিবা এখান থেকে। ওকে, তাহলে আসো এইবার আমরা চলে আসি বিখ্যাত ব্যক্তিবর্গ।
বিখ্যাত ব্যক্তিবর্গ আমার যতটুকু তোমার নার্সিং এর জন্য দরকার আমি ওটুকুই দিব, আমি ভার্সিটিতে আরো বেশি পড়াই কিন্তু নার্সিং এ যতটুকু দরকার আমি ওটুকুই দেখাবো। ওকে, এবার আসো মার্টিন লুথার কিং জুনিয়র, ওনাকে বলা হয় কি নিগ্রোদের অধিকার আন্দোলনের নেতা। তার একটা ভাষণ ছিল, এটাই ইম্পর্টেন্ট, আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং, এটাই প্রশ্নটা আসে যে আমার একটি স্বপ্ন আছে, এটা কে বলছেন? হ্যাঁ, উনি একটা ভাষণে আই হ্যাভ এ ড্রিম অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছেন, ওদিকে আমরা যাব না। হ্যাঁ, তোমরা জাস্ট এটা তোমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট যে আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং, এবং উনি নিগ্রোদের অধিকার আন্দোলনের কি নেতা ছিলেন, এই যে। ঠিক আছে, এবার আসো গান্ধী, আমরা অলরেডি পড়ছি মহাত্মা গান্ধীকে নিয়ে, পড়ছিলাম কিনা আমরা, আমাদের ইতিহাসে পড়ার কথা ছিল। মহাত্মা গান্ধী, ওনাকে বলা হয় ভারতের জাতির জনক। হ্যাঁ, তিনি শেষে অহিংস, হ্যাঁ উনি কখনো হিংসাত্মক আন্দোলনে যায় নাই, উনি অহিংস আন্দোলন করছেন সবসময়। হ্যাঁ, যতগুলা আন্দোলন করছিলেন ব্রিটিশ পিরিয়ডে, অসহযোগ আন্দোলন করছেন, সত্যাগ্রহ আন্দোলন করছেন, সবকিছু ছিল তার কি অহিংস, মানে উনি হিংসার পথে কখনো যান নাই। তারপরে ভারত ছাড় আন্দোলন করছেন, সবকিছু ছিল অহিংস আন্দোলন। দেন ওনাকে 30 জানুয়ারি 48 সালে তাকে গুলি করে হত্যা করছিল, এই যে নথুরাম গডসে, এই লোক। ঠিক আছে, এবং এই যে আমরা বলি মহাত্মা, এটা তার উপাধি, তার পুরানো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী। এই মহাত্মা উপাধি দিছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এই যে লেখা আছে, এটা আমরা আগেও বলছিলাম মুখে আমি। এবার আসো রাজীব গান্ধী আমরা পড়ে ফেলছি, হ্যাঁ, যে তাকে দেখবে তোমার আত্মঘাতী বোমা হামলা সে নিহত হয়েছিলেন, এবং সে কি ইন্দিরা গান্ধীর ছেলে। এবার আসো উইনস্টন চার্চিল, আমরা আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়বো, তো তখন তুমি দেখবে চার্চিল নামটা আসবে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। আরেকটা গুরুত্বপূর্ণ লাইন যে তিনি 1953 সালে সাহিত্যে নোবেল পাইছেন। পাইতেই পারেন, তাহলে কেন ইম্পর্টেন্ট? আমি কি বললাম, উনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার মানে একজন রাজনীতিবিদ। প্রশ্নটা আসছিল ভাবে যে একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে কে পাইছেন নোবেল? কে পাইছেন? উইনস্টন চার্চিল। এই লাইনটা 53 সালে পাইছিলেন, সাহিত্যে নোবেল পাইছেন। এটাই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এটা আর একটা কোনটা, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি বলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই যে কে? উইনস্টন চার্চিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? এবার আসো টেঙ্কু বা টুঙ্কু আব্দুল রহমান, আমরা জানি যে উনি ওআইসি এর প্রথম মহাসচিব ছিলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ছিলেন উনি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে ওআইসির প্রথম মহাসচিবকে টেঙ্কু বা টুঙ্কু আব্দুর রহমান, এটাই গুরুত্বপূর্ণ। তারপর আমরা মালয়েশিয়া পড়ার সময় বলছিলাম, দেখো আধুনিক মালয়েশিয়ার জনককে? ওই যে মাহাতির মোহাম্মদ। তিনি যখন টানা 22 বছর ক্ষমতায় ছিলেন তখন তিনি এই আধুনিক মালয়েশিয়াটা করতে পারছিলেন। সো এখন একটা লাইন পড়লেই হবে, দেখো আমি তোমাকে দাগাই দিছি, বেশি তোর দরকার নাই। এবার মাদার তেরেসা না পড়লেও হবে, জাস্ট একটাই পড়বো যে উনি মেসিডোনিয়ার স্কোপিতে জন্মগ্রহণ করছেন, কারণ মাদার তেরেসা নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, ওদিকে আমরা যাবো না। ঠিক আছে, আর উনি শান্তিতে নোবেল পাইছেন, এই দুটো লাইন পড়লেই হবে। এবার আব্রাহাম লিঙ্কন, এই যে আব্রাহাম লিঙ্কন, এখান থেকে নার্সিং এবার প্রশ্ন আসছিল, সেটা কি? তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, 16তম। তিনি আমেরিকাতে কৃতদাস প্রথা বাতিল করছেন 1863 সালে, এটাই আইছিল। আরেকটা কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে উনি গণতন্ত্র বা ডেমোক্রেসি নিয়ে একটা সংজ্ঞা দিছিলেন, যেটাকে বলি আমরা যে গণতন্ত্রের জন্য এখন পর্যন্ত যে বেস্ট একটা সংজ্ঞা। কি বলছিলেন উনি? যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। দেখো সবকিছুর মধ্যে দেখো গণতন্ত্রের মধ্যে জনগণ জনগণ জনগণ। ঠিক আছে, যেমন আমাদের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিককে জনগণ, তাই না? আমরা পড়ছি না? সো এটা একটা ইম্পর্টেন্ট উক্তি। আরেকটা উক্তি উনি দিছিলেন, সেটা হচ্ছে গিয়ে বুলেটের থেকে ব্যালট বেশি শক্তিশালী। এই দুইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কাকে নিয়ে? আব্রাহাম লিঙ্কন। এবার আসো ইন্দিরা গান্ধী, যেটা আমরা জানি যে উনি ভারতের একমাত্র টিল এখনো পর্যন্ত নারী প্রধানমন্ত্রী। 71-এর মুক্তিযুদ্ধের সময়
ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাকে বলা হয় আমাদের এই উপমহাদেশের লৌহ মানবী বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল, এখানে একটা হবে নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর একমাত্র সন্তান। এবং আমরা জানি যে উনাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক আছে, এই ঘটনাটা কি তোমরা জানতে চাও? তোমাদেরকে আমি মনে হয় বলি নাই ঘটনাটা, যে ইন্দিরা গান্ধী 31 অক্টোবর 1984 সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। তোমাকে শুনতে চাও? যদি চাও তাহলে বলবো, না হলে বলবো না। হ্যাঁ, দেখো, ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, তার ছেলে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছে। তারপর আমরা দেখলাম যে তোমার তোমার হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছে। এরপরে মার্টিন লুথার কিং জুনিয়র, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। এরকম দেখবা যে অনেক নেতাকে এরকম কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। 30 নাম্বার এখনো তো কনফার্ম হয় নাই, সো আমরা 29টাই পড়বো, গ্যাস ক্ষেত্র। আচ্ছা, ওকে, তাহলে একটু শুনো, আজকে একটু পড়বো, ওই জিনিসটা আসবে একটু পরে আসবে, আমি এখনই বলি যদি ইন্দিরা গান্ধী এখানে আসে। সেটা হচ্ছে গিয়ে 47-এ যখন দুইটা দেশ স্বাধীন হইল, আমরা বললাম হিন্দুস্তান পাকিস্তান, বা হিন্দুস্তানকে যেটা আমরা বলি কি ইন্ডিয়া। তো ওই সময় পাঞ্জাবে আমরা জানি যে কি শিখ ধর্মের লোক বেশি বসবাস করে। তো শিখ ধর্মের লোকজন বলছে আমাদেরকে একটা রাষ্ট্র তৈরি করে দিতে হবে, নাম হবে খালিস্তান। ঠিক আছে, তো ওই সময় এরকম একটা খালিস্তান মুভমেন্ট নিয়ে, মানে ওই 47-এ এরকম আস্তে আস্তে শুরু হইলো, পরে আর কি দেওয়া হয় নাই। কিন্তু 84-এর দিকে এসে, সরি 84, হ্যাঁ 81 বা 82-এর দিকে এসে এই খালিস্তান মুভমেন্টটা খুব দেখা দিল। এখনো কিন্তু মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, মানে ইন্ডিয়ার বাইরের দেশগুলোতে অনেক জায়গায় এই শিখ ধর্মের লোকজন কিন্তু এখনো মুভমেন্টটা করতেছে। তারা চায় একটা নতুন, একটা আলাদা রাষ্ট্র চায়। হ্যাঁ, শিখ ধর্মের লোক। তো আমরা জানি পাঞ্জাবের অমৃতসরে তোমার শিখদের পবিত্র মন্দির আছে কি, তোমার গোল্ডেন টেম্পল। তো যখন নাকি এই মুভমেন্ট আবার শুরু হইলো এই যে 84-র দিকে, এই যে 83, 84-এর দিকে, তখন কিছু সন্ত্রাসবাদী লোক ওই গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকে যায়, অস্ত্রশস্ত্র নিয়ে ভিতরে ঢুকে গেছিল। এখন গোল্ডেন টেম্পল কিন্তু কি বললাম যে এটা শিখদের পবিত্র স্থান, সবাই ওখানে যায়। হ্যাঁ, তো ইন্দিরা গান্ধী ওই সময় একটা অপারেশন করার নির্দেশ দিল, কারণ যে কোনো মূল্যে উনি চাইছেন যে এই জিনিসটা মানে শেষ হোক, এই সন্ত্রাসবাদটা শেষ হোক। তখন একটা অপারেশন হইল ওখানে, অপারেশন ব্লু স্টার। কি নাম দিচ্ছে? অপারেশন ব্লু স্টার। তখন ওখানে অপারেশন করার জন্য তখন পুলিশ আর্মি গিয়ে ওইখানে তোমার হচ্ছে গিয়ে ওই সন্ত্রাসীদেরকে গুলি করে তাদেরকে হত্যা করে। দেখো, এটা কিন্তু একটা পবিত্র স্থান, গোল্ডেন টেম্পল, তাই না? ওখানে কিন্তু সাধারণ মানুষও গেছে। তখন ওই ওই যে গন্ডগোলটা হইলো অপারেশন করার সময়, তখন কিছু সাধারণ মানুষও মারা গেছে। ঠিক আছে, অবভিয়াসলি তুমি একটা জায়গায় তুমি যখন গোলাগুলি করবা, মারামারি করবা, তখন দেখা সাধারণ মানুষ পড়েই যাবে, যেখানে নাকি ওখানে মানুষ যাচ্ছে কি, এটা একটা মন্দির, তাই না? ওখানে সবাই যাচ্ছে উপাসনা করার জন্য। সো তখন সাধারণ মানুষও কিছু মারা গেছে, স্পেশালি যদি বলি কিছু শিখ ধর্মের লোকও মারা গেছে, সাধারণ মানুষও মারা গেছে। তো শিখ ধর্মের লোকজন তার উপরে খুব ক্ষেপা ছিল ওই সময়। তো তার বডিগার্ড ছিল 2টা বা 3টা নাকি শিখ ধর্মের লোক ছিল। তো পুলিশের লোকজন বলছে যে ম্যাডাম, যে আপনার উপর তো অনেক রাগ। হ্যাঁ, মানে ওই অপারেশন শেষ হওয়ার পর, হ্যাঁ অপারেশনের পর, অপারেশন ব্লু স্টার নাম, এটা পর দেখবো, নামটা দেখবো। তো আপনার উপর সবাই ক্ষেপা, আপনি সরাই দেন আপনার বডিগার্ডের লিস্ট থেকে তাদের নাম সরাই দেন। তো ইন্দিরা গান্ধী বলছে যে আমি কেন সরাবো, ওরা তো আমার বিশ্বস্ত লোক। বডিগার্ডে কারা রাখে, তাই না? বিশ্বস্ত তো মানুষকে তো রাখে। তো উনি বলছেন না, আমি সরাবো না। এইটাই কিন্তু সেটা কাল হয়ে দাঁড়াইছিল। তো উনার বাসা আর অফিস এই যেরকম কাছাকাছি, উনি হেঁটেই যাইতো অফিসে। তো অ্যাজ ইউজুয়াল 31 অক্টোবর 84-এ উনি বাসা থেকে বের হয়েছে, হেঁটেই যাবে এখানে অফিসে। তখন এই মাঝখানে তাকে আটকাইলো, এখানে সামনে একজন পিছনে একজন, ওই শিখ ধর্মের বডিগার্ড, তার বডিগার্ড সামনে থেকে পিছন থেকে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়।
তারপরে ওদেরকে মেরে ফেলছে, ওই যে যারা গুলিগুলা করছিল তাদেরকে পরে মেরে ফেলছে, কিন্তু তার প্রায় 17টা না 18টা নাকি গুলি খাইছে, ওখানে উনি মারা গেছেন। পরে হাসপাতালে যাওয়ার পর উনি মারা যান। এভাবে ইন্দিরা গান্ধী মারা যান, এবং এর পরবর্তীতেই তার ছেলে রাজীব গান্ধী ক্ষমতায় আসে। এইভাবে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। দেখছো যে দেহরক্ষীর গুলিতে, তাই না, এটা একটা একটা লাগে, তাই না, যে আমরা বিশ্বস্ত মানুষকে রাখি বডিগার্ড হিসেবে, এবং বডিগার্ডের হাতে উনি মারা গেছেন। সো এটা একটা আপসেট একটা নিউজ আর কি। হ্যাঁ, তারপর ওই সময় পরে অনেক গন্ডগোল হয়েছিল, শিখ ধর্মের লোকজনকে পরে ধরে ধরে পরে মারছে, একটা রায়ট হয়ে গেছিল, একটা খুবই গন্ডগোল হয়েছিল, পরে থামে আর কি। তো এইভাবেই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তার মানে উনি এই তার বডিগার্ডের দ্বারাই তিনি কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওকে, আচ্ছা, এবার আসো আলফ্রেড নোবেল কেন ইম্পর্টেন্ট। আমরা জানি যে উনি ডিনামাইট আবিষ্কার করছিলেন। ডিনামাইট আবিষ্কার করার পর উনি অনেক পয়সা কামাইছিলেন। তারপর ওনার এই পয়সা কামানো থেকেই কিন্তু নোবেল পুরস্কারের প্রবর্তন করা হয় 1901 সাল থেকে। তাই আসলে এই নোবেল নামটা আসছে, তার নাম থেকেই নোবেল পুরস্কার কবে 1901 সাল থেকে দেওয়া হয়। ঠিক আছে, এবং উনি কোন দেশের নাগরিক? উনি হচ্ছে সুইডেনের নাগরিক। ঠিক আছে, এবার আসো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা তো বুঝতেই পারতেছো, তোমার জন্য নার্সিং এর জন্য একটা ফরজ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক নার্সিং সেবার অগ্রদূত। এই যে এটাও এবার আইসে কোথায় জানি, লেডি উইথ দ্য ল্যাম্প। কোথায় আসছে? লাস্ট পরীক্ষা হইলো চট্টগ্রাম নাকি আরইউতে, কোন একটা জায়গায় পরীক্ষায় আসছে এবছর। ঠিক আছে, লেডি উইথ দ্য ল্যাম্প বলি আমরা। ঠিক আছে, এবং জন্মাইছে কোথায় উনি? তোমার হচ্ছে গিয়ে 12ই মে। তাই আমরা নার্সিং দিবস পালন করি, পরে পড়বো, নার্স দিবস পালন করি আমরা 12ই মে। ঠিক আছে, এবং উনি জন্মাইছেন কোথায়? ইটালি, ফ্লোরেন্সে। তাকে কি বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এবং কোন যুদ্ধের জন্য? একটু পরে আমরা সেই যুদ্ধগুলো পড়ার সময় চলে আসবে। এবার আসো দিবস সমূহ। দেখো দিবস সমূহ আমার কিন্তু বোঝানোর কিছু নাই, কারণ তোমাদের এবার ক্লাসে বলা হয়েছে যে যেটা আমার দরকার আমি সেটা তোমাকে বুঝাই দিব। সো দিবস সমূহ আমার কিন্তু এখানে সুন্দর করে আমি কিন্তু হলুদ কালার করে দিছি। দিবসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এটা পরীক্ষায় আসছে নার্সিংয়ে, এটা আইসে নার্সিংয়ে। 12ই মে নার্স দিবস। কেমন দেখছো? 12ই মে কি আমরা দেখলাম? ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মদিন। সো তোমরা এখান থেকে পড়তে পারবা। এই দেখো আমি দিয়ে দিছি, সুন্দর করে দিয়ে দিছি। এই যে আমরা একটু পরে পড়বো যে 6 আগস্ট 9 আগস্ট কেন হিরোশিমা নাগাসাকি দিবস বলা হয়, একটু পরে পড়বো আমরা, যুদ্ধ পড়বো আমরা আজকে। সো এখান থেকে তোমরা পড়তে, যেমন যে 5ই অক্টোবর এটা প্রায় আসে, তারপর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, যে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, এইগুলা গুরুত্বপূর্ণ। মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। ঠিক আছে না? হ্যাঁ, এবার আসো চুক্তি। চুক্তিও আমরা বেশি ডিপলি যাব না। হ্যাঁ, নার্সিং এর জন্য ডিপলি যাব না। চুক্তির গুলার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়বো। ভার্সাই, খেয়াল করে দেখবা চুক্তি তোমার নামগুলা কিভাবে আসে। যেই শহরে চুক্তিটা করা হয় সেই শহর অনুযায়ী নামটা হয়। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল, ভার্সাই চুক্তি। ঠিক আছে, ক্যাম্প ডেভিড চুক্তি, যেই এলাকায় হচ্ছে সেই এলাকার নাম অনুযায়ী। তো দ্বিতীয় ভার্সাই চুক্তিটা কি? যে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু পরে তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পড়বো। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পর যে মিত্র শক্তির সাথে জার্মানি চুক্তি করছিল, এটাকে বলা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি। কারণ ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তিটা করা হয়েছিল। কেন বলা হয় দ্বিতীয়? কারণ আরো আগে আরেকবারে ভার্সাইতে আরেকটা চুক্তি হয়েছিল, তার জন্য এটা যেহেতু দ্বিতীয়বার হয়েছে তাই এটাকে বলা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি। ঠিক আছে, আচ্ছা এবার আসো মানবাধিকার চুক্তি। এই যে দেখো 10ই ডিসেম্বর কেন আমরা পালন করি মানবাধিকার দিবস? কারণ 10 ডিসেম্বর 1948 সালে মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি, এই জন্য আমরা 10ই ডিসেম্বর পালন করি মানবাধিকার দিবস। জেনেভা কনভেনশন আমার কাছে ইম্পর্টেন্ট লাগে না। এবার তাশকন্দ চুক্তি আমার কাছে গুরুত্ব লাগে। ক্যাম্প ডেভিড চুক্তি গুরুত্বপূর্ণ লাগে। দেখো তাশকন্দ চুক্তি, এটা আবার দেখো সেম, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হয়েছে, তাই তাশকন্দ চুক্তি। কেন হয়েছিল দেখো, 1965-এ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, বেশ ভালোভাবে যুদ্ধ হয়েছিল। ওই যে আমরা বলছিলাম না লাস্ট ক্লাসে, জিয়াউর রহমান এই যুদ্ধের অবদানের জন্য একটা পুরস্কার পাইছিল পাকিস্তান থেকে। হ্যাঁ, সেই যুদ্ধ। তো এই যুদ্ধের পর ওদেরকে যুদ্ধটাকে বন্ধ করার জন্য রাশিয়া ডাকলো, আয় ইন্ডিয়া, আয় পাকিস্তান আসো। তাদেরকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বসাইলো।
চুক্তি করাইলো একটা, তোমার যুদ্ধ বন্ধ করো। এই জন্যকে বলা হয় কি তাশখন্দ চুক্তি। কবে হয়েছে? 1966 সালে। এই যে তাশখন্দ, দেখছো, যুদ্ধবিরতি। কে করছে স্বাক্ষর? ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, আর পাকিস্তানের পক্ষে কে ছিল? আমরা জানি যে 58 থেকে 69 পর্যন্ত আইয়ুব খান ছিল। অবভিয়াসলি এটা কি হবে? পাকিস্তানের প্রেসিডেন্ট কি হবে? আইয়ুব খান। দেখছো, এটা এমনি পারা যায়, এটা এমনি পারা যায়, ঠিক আছে? তাহলে লাল বাহাদুর শাস্ত্রী। আরেকটা জিনিস শুনো, এবং এই জন্য দেখো একটা প্রশ্ন আরেকটা আসে যে এই যে তাশখন্দ চুক্তির মধ্যস্থতাকারীকে আমি কি বলছি? রাশিয়া। দেখছো, সোভিয়েত ইউনিয়ন বাকি রাশিয়া বসাইছিল। একটা এখানে একটা ঘটনা আছে, সেটা ঘটনাটা হচ্ছে এই যে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এই চুক্তি করছেন 10 তারিখে। পরের দিন 11 জানুয়ারি এই লাল বাহাদুর শাস্ত্রী এই তাশখন্দে মারা যান। ওনার মৃত্যুটা এখনো মানে তোমার মানে ধোঁয়াশা, যে আদৌ কি উনি নর্মাল ভাবে মারা গেছেন, যে অসুস্থ হয়ে, বা ধরো মনে করো অনেক সময় হয় না অসুস্থ হয়ে মারা গেছেন হঠাৎ করে, যে হার্ট অ্যাটাক হয়েছে। আবার কেউ কেউ বলে না তাকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে এখনো ধোঁয়াশা, ইন্ডিয়ারা ক্লিয়ার করেন এখনো এটা, যে আদৌ উনি হত্যা করা হয়েছে নাকি অসুস্থ হয়ে বা হঠাৎ করে উনি মারা গেছেন। জাস্ট এই চুক্তি করছে জাস্ট পরের দিন। কোথায়? এই তাশখন্দে। ওকে, এবার আসো সিমলা চুক্তি। এটা কি দেখো আমাদের সাথে সম্পর্কিত কেন? সিমলার মধ্যে হয়েছে আমাদের সাথে সম্পর্কিত কেন? আমরা জানি ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। তো সিমলাতে একটা চুক্তি হয়েছে ভারত পাকিস্তান। কি চুক্তি হয়েছিল? আমরা জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করছে। কার কাছে? ভারতে। আমরা বলি যৌথ বাহিনীর কাছে, এটা আসলে মেইনলি ভারতের কাছেই আর কি। সো ওই তাদেরকে মুক্তি দেওয়ার জন্য ইন্ডিয়ার সাথে পাকিস্তান চুক্তি করছিল, সিমলা চুক্তি। এই জন্য বললাম আমাদের সাথে সম্পর্কিত এই কারণে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো রামসার কনভেনশন। এটা কি? যে ইরানের রামসার শহরে একটা কনভেনশন হয় জলাভূমি, জলাশয় এগুলোকে সংরক্ষণের জন্য। এই জন্য যখনই আমরা দেখি যে এই রামসার কনভেনশনে কোনো কিছু যুক্ত হয়, কোনো জায়গা, তখন আমরা বলি এটা রামসার সাইট। যেমন দেখো আমাদের বাংলাদেশের রামসার সাইট কয়টা? 3টা। কি কি? সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, আর কি হাকালুকি হাওর, যদিও এখনো প্রক্রিয়াধীন, যে হাকালুকি হাওর এখনো কনফার্ম হয় নাই, এই যে প্রক্রিয়াধীন লেখা। তারপর 3টাই বলি আমরা, রামসার সাইট 3টা। এবার ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে, এটা আমরা অলরেডি পড়ছি। কোথাও পড়ছি? যখন আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম 1948 সালে, তখন আমি অনেকগুলা ঘটনা বলছিলাম, মনে পড়ে? হ্যাঁ, যে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল, তারপরে মিশর বনাম ইসরায়েল যুদ্ধ শুরু হয়, কিন্তু মিশর পারতেছিল না। তখন ইসরায়েল বলে তুই চুক্তি কর আমার সাথে, চুক্তি করলে আমি তোকে ফেরত দেব সিনাই, আর তোকে আমাকে দিতে হবে একটা স্বীকৃতি। তখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের তোমার হচ্ছে গিয়ে ক্যাম্প ডেভিড এলাকাতে, ঠিক আছে, এই দেখো যুক্তরাষ্ট্রের তোমার হতেছে কি মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে তোমার এই চুক্তিটা হয়, কে? মিশর বনাম ইসরায়েল। এবং এই চুক্তি করার ফলে আমরা জানি যে ওই সময়ে প্রথম মুসলমান হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হইল তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে। এও পাইছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীও পাইছে, কিন্তু এখানে আমাদের মেইন ফোকাস আনোয়ার সাদাত, কারণ প্রথম মুসলমান হিসেবে, আমরা কি বলছিলাম মনে আছে, যে একটা ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার স্বরূপ প্রথম মুসলমান হিসেবে নোবেল পুরস্কার পাইল আনোয়ার সাদাত, তা আবার কিসে? শান্তিতে, ঠিক আছে? সো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়ে এই যে যেটা আমরা বললাম, এগুলো আমি বলে ফেলছি। মন্ট্রিল প্রোটোকল, সেটা কি? বায়ুমণ্ডলে ওজোন স্তর রক্ষার জন্য এটা স্বাক্ষরিত হয়, ঠিক আছে? উদ্দেশ্য কি ছিল? যে সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস বর্জন করা। আচ্ছা, আমরা আজকে তো পড়বই, তারপর এখানে বলে দেই যে আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলে একটা ওজোনের স্তর আছে না, কি এটার নাম? O3। কি নাম? O3। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে সূর্য থেকে যে আলো আসে, আমরা জানি এই আলোতে কি আসে? আলট্রা ভায়োলেট রে, ইউভি রে বলি, তাই না আমরা, বা অতি বেগুনি রশ্মি।
এই অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের জন্য খারাপ। এই O3 বা ওজনের লেয়ার কি করে, এই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, এজন্য কিন্তু আমাদের গায়ে এসে পড়তে পারে না এই আলট্রাভায়োলেট রে। কিন্তু এখন যে আমরা যে কত রকমের যে গ্যাস ব্যবহার করতেছি, তাদের মধ্যে একটা হচ্ছে সিএফসি, এই যে আমাদের এসিতে বা ফ্রিজে আমরা এটা ব্যবহার করি, আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ব্যবহার করতেছি এই সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাস কি করে, এই ওজোন স্তরকে ফুটা করে দিচ্ছে। কি করতেছে? ফুটা করে দিচ্ছে। তার মানে ওজোন স্তর ক্ষতি হচ্ছে। তার মানে যদি ফুটা হয়ে যায় ওজোন স্তর, তার মানে কি হবে, আমার এই যে আলট্রাভায়োলেট রে আমার অটোমেটিক্যালি কি ওজোন স্তর ভেদ করে আমার এখানে আসতেছে, পৃথিবীতে আসতেছে, যেটা আমার শরীরের জন্য খারাপ। সো আমরা আমাদের সিএফসি গ্যাস আমাদের বর্জন করতে হবে, নাহলে যদি O3 বা ওজনের লেয়ার যদি ফুটা হয়েই যায় সবকিছু, তাহলে তো ডিরেক্ট আমাদের গায়ে কি এই আলট্রাভায়োলেট রে এসে পড়তেছে। সো আমাদেরকে অতি সত্বর আমাদের এই সিএফসি গ্যাস বর্জন করতে হবে। এটার জন্য এই মন্ট্রিলে একটা স্বাক্ষর হয়েছে, চুক্তি। বুঝা গেছে? তোমার তো এটা পড়ার কথা, এই যে অতিবেগুনি রশ্মি, ওজোন লেয়ার, এটাকে আমরা O3 বলি, ঠিক আছে? এই জন্য দেখো 16 সেপ্টেম্বর আমরা কি পালন করি? ওজোন দিবস পালন করি। পড়ছো না তোমরা? সায়েন্সে পড়ার কথা, জেনারেল সায়েন্সে পড়ছো না? জেনারেল সায়েন্সে পড়ার কথা, তাই না? এই O3 জেনারেল সায়েন্সে পড়ার কথা, কারণ এই যে এই টাইপ জিনিসগুলা কিন্তু তোমাদের নার্সিং এ আসে আর কি, এগুলা। এবার কিওটো প্রোটোকল, সেটা হচ্ছে কি, এই যে গ্রিন হাউস গ্যাস, তাই না, এই যে এটাও কিন্তু আমাদের খুব বেড়ে গেছে, তাই না? গ্রিন হাউস গ্যাস আমাদেরকে কম 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 করতে হবে, কারণ এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে উত্তপ্ত করতেছে। হ্যাঁ, এই উত্তপ্ত করার কারণে কি হচ্ছে দেখো, কত কিছুর সাথে সম্পর্কিত, যে এই যে আমাদের যে উন্নত দেশগুলো আছে বা শিল্প উন্নত দেশগুলো আছে, তাদের অনেক কলকারখানা আছে। তার মানে কি, যত কলকারখানা তত কি আমার গ্যাস বের হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে, মিথেন গ্যাস বের হবে, অনেক রকম গ্যাস বের হবে। এই গ্যাসগুলা দেখা গেছে যে পৃথিবীকে উত্তপ্ত করতেছে। উত্তপ্ত হলে কি হবে, পৃথিবী গরম হলে কি হবে, যে আমাদের বরফ গলতে থাকবে, তাই না? আমাদের যে এই যে গ্রিনল্যান্ড, এই যে দেখো গ্রিনল্যান্ডের কাহিনীটাকে একটু শুনো, দেখো কেন সম্পর্কিত এখানের সাথে বলার কারণ, গ্রিনল্যান্ড কিন্তু বেশিরভাগ পুরোটা কিন্তু বরফে আচ্ছন্ন। কিন্তু আমরা কি বললাম, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, বরফ গলতেছে। তো বরফ গলার কারণে আমরা কি জানি, যে বরফ যদি গলে পানিগুলা কোথায় গিয়ে যাবে, সমুদ্রে গিয়ে যায় পৌঁছায়। পানিগুলা সমুদ্রে তো পৌঁছায়, আলটিমেটলি আমরা দেখছি যে শেষমেশ পানিগুলো নদীতে যায় বা সমুদ্রে গিয়ে পৌঁছায়। তাহলে কি সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, তখন যে আমাদের নিচু দেশগুলো আছি সেগুলো আমাদের সমস্যা হবে, তখন আমরা ডুবে যাব, আমাদের নিম্নাঞ্চল ডুবে যাবে। যেমন সবসময় বলি যে সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে সবার আগে ডুববে মালদ্বীপ, ঠিক আছে? সো এই যে বরফ যে গলতেছে, গ্রিনল্যান্ডের এখন অনেক কিছু বের হচ্ছে, যে গ্রিনল্যান্ডের মাটির নিচে অনেক কিছু আছে, অনেক রিসোর্স আছে, অনেক সম্পদ আছে। এটার চোখে লাগছে কার? আমেরিকার। বুঝতে পারছো? এতদিন কিন্তু লুকায়িত অবস্থা ছিল, যাতে বরফ, হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না নিচে কি আছে মাটির নিচে। এখন এগুলো দেখা যাচ্ছে এই গলার ফলে, বরফ গলার ফলে। এখন চোখে গেছে কার? আমেরিকার। বুঝছো? ট্রাম্প যে কি করতেছে, সে সামনে যারা কত যে কি করবে আল্লাহ মালুম। বুঝতে পারছো? সো আমাদের এই পৃথিবীকে উত্তপ্ত করার জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলা দায়ী, এবং এই গ্রিন হাউস গ্যাসগুলা কে করে? এই যে আমাদের যে বড় বড় যে রাষ্ট্রগুলা, সেগুলা। এই জন্য গ্রিন হাউস গ্যাসের এই কারণেই হচ্ছে কি আমরা এই কিয়োটো প্রোটোকলটা আমরা কি স্বাক্ষর করছিলাম। এবার কোপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, আমাদের আরো চুক্তি ছিল, আমি সেগুলো দেই নাই, যে তোমাদের এগুলো পরীক্ষায় তোমার দরকার লাগবে না। দেখো কোপ কেন ইম্পর্টেন্ট, এই যে জলবায়ু পরিবর্তন সম্মেলন, যে প্রতি বছর একটা করে সম্মেলন হয়, জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এগুলা নিয়ে কনসার্ন পৃথিবী, সেটা নিয়ে প্রতি বছর সম্মেলন হচ্ছে। এই কোপ হচ্ছে কি কনফারেন্স অফ দ্য পার্টিস, কিন্তু এটা আসলে মেনলি কি জলবায়ু পরিবর্তন সম্মেলন, কার? জাতিসংঘের। তো আমরা এখন কোপ 1-2 মানে কি, যেটা মানে প্রথম সম্মেলন, এটা সর্বশেষ 30 নম্বর হয়েছে, নেক্সট 31, এই দুটাই আমরা পড়বো।
পরীক্ষায় আসলে এখান থেকে আসবে যে কোপ বা সর্বশেষ কোপ 30 কোথায় হয়েছে? যে ব্রাজিলে হয়েছে, বেলেম ব্রাজিলে 2025 সালে, মানে এই তো নভেম্বরে হয়েছে, তাহলে বেশি দিন হয় নাই, 2 মাস আগে হয়েছে। আর আগামী হবে, মানে এই বছর হবে, প্রতি বছর হয়তো তুরস্ক, কিন্তু সভাপতি করবে অস্ট্রেলিয়া। সভাপতিকে অস্ট্রেলিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আসো সংকট বিরোধ, যে কোন জায়গা নিয়ে কার মধ্যে মারামারি। হ্যাঁ, তার মানে এখন নতুন আমরা দেখতেছি গ্রিনল্যান্ড, তাই না? হ্যাঁ, যে দেখো কিছুটা করবে, আমেরিকা যখন কইছে সে গ্রিনল্যান্ড দখল করবে, সে দখল করে ছাড়বে, অথবা বাধ্য হবে ডেনমার্ক ইউএস এর কাছে বিক্রি করে দেওয়ার জন্য, কিনে নিবে। আমেরিকা বলছে তো আমি তো কিনে নিব, শেষ বেশ তাই হবে, তুমি দেখো। হ্যাঁ, পারবে নাকি? আমেরিকার সাথে কি পারা যায় নাকি? হ্যাঁ, কও। আমেরিকা যা চাবে পৃথিবীতে তাই হচ্ছে এখন, এতদিনও হয়ে আসছে, এখন আরো বেশি হচ্ছে, কত কয়েক বছরে আমরা দেখতেছি ডোনাল্ড ট্রাম্প আসার পর। আসো, সংকট বা বিরোধ, এগুলো কিছু কিছু পড়ছি আমরা। দেখো মংডু, এটা হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ মায়ানমারের কাছে, এই জায়গা নিয়ে মারামারি। লাদাখ, চীন ভারত, পর দেখাবো ছবি আমরা। গুয়ান্তানামো, এটা কারাগার, এটা কিউবার একটা জায়গা, আমেরিকা ওখানে কারাগার বানাইছে, তাই জন্য আমেরিকার সাথে কিউবার মারামারি, মানে ঝামেলা এখন কমে গেছে, আগে ছিল আর কি। ফকল্যান্ড দ্বীপ নিয়ে পড়ছি আমরা আগে, ইউকে আর্জেন্টিনা। আবু মুসা দ্বীপ দেখাইছিলাম আমরা, কোথায়? হরমুজ প্রণালীর মধ্যে। তো হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে আমার ইরান, এদিকে ইউএই, তার মানে ইরান আর ইউএর মাঝখানে পড়ছে। তারপরে পেরিজিল দ্বীপ, এটাও আমরা দেখাইছিলাম কিনা মনে নাই তোমাদেরকে, জিব্রাল্টার প্রণালী মনে আছে? তো জিব্রাল্টার প্রণালী কি একদিকে স্পেন, একদিকে কি মরক্কো, এই জন্য এই পেরিজিল দ্বীপ নিয়ে স্পেন মরক্কোর মাঝে মারামারি। এখন মরক্কো হচ্ছে কি মুসলিম কান্ট্রি, তাই মরক্কো ডাকে কি লায়লা, আবার গান গাওয়া শুরু করে দিও না, লায়লা মে লায়লা। হ্যাঁ, তাহলে কি পেরিজিল বা লায়লা দ্বীপ। সাতির আরব, এটা আমি দেখাইছিলাম, ইরাক ইরানের মাঝখানে জলপথ। আছে একটা প্রদেশ, এটা হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ার মধ্যে পড়ছে। এই আছে জনগোষ্ঠী বা আছে প্রদেশ স্বাধীন হতে চায়, এই জন্য ইন্দোনেশিয়ার মেইন মানে রাষ্ট্রের সাথে আছে গোষ্ঠীর মারামারি। আর এর রাজধানীর নাম বান্দা আছে। আছে, তোমাদের বান্দা আছে নাকি? হ্যাঁ, তাহলে বান্দা আছে কোথায়? ইন্দোনেশিয়াতে। কি মাইয়ারা, তোমাকে বান্দা আছে নাকি? হ্যাঁ, তাহলে বান্দা আছে কোথায়? ইন্দোনেশিয়াতে। এবার শাখালিন কুড়িল আমরা দেখাবো পরে, রাশিয়া জাপানের মাঝখানে পড়ছে। জেরুজালেম গাজা, এই যে ইসরায়েল ফিলিস্তিন, টিল এখনো পর্যন্ত আমরা জানি ঝামেলা। কাশ্মীর ভারত পাকিস্তান চীন, আমরা যখন লাইন পড়ছিলাম, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তখন আমি বলছিলাম দেখো কাশ্মীর 3 দেশ পাইছে, ভারত পাকিস্তান চীন। এটাই দেখো আমরা এখানে একবার দিয়ে দিছি। পানমুনজামগার উত্তর দক্ষিণ কোরিয়ার মাঝখানে, এটা আমরা দেখাইছিলাম। পার্ল হারবার একটু পরে বলবো, তাহলে বুঝে যাবা, আমি এখন বলবো, একটু পরে আমরা আসবো পার্ল হারবার। এবার আসো গোলার মালভূমি, এটাও আমি দেখাইছি। মোহরিচর আমি বলছি। মিন্দারাও দ্বীপটা কি, এটাও আমি মনে বলছিলাম যে ফিলিপাইনের একটা দ্বীপ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ, সে স্বাধীন হতে চায়, এই জন্যই ফিলিপাইন সরকারের সাথে এই দ্বীপের গন্ডগোল, বাট এখন মোটামুটি গন্ডগোলটা এখন নাই আপাতত। সিয়াচেন হিমবাহ আমরা দেখাবো, ভারত পাকিস্তানের মাঝখানে পড়ছে। নাগানো কারাবাক, টিল এখনো পর্যন্ত ঝামেলা হয়, যদিও গত বছর ট্রাম্প সাহেব বন্ধ করেছেন, এই তোমরা বন্ধ করো, বলছে না আমি কতগুলো যুদ্ধ থামাইছি, তারপরও আমি পাইলাম না নোবেল পুরস্কার, ঠিক আছে। কালাপানি, এটা ইন্ডিয়া নেপাল, এটা মনে আমি দেখাইছিলাম, এটা দেখা গেছে গত বছর আসছিল আবারও, মানে অনেকবারই আসছে এখন। গত বছর চট্টগ্রামে মনে আসছিল, ডোকলাম উপত্যকা, এটার সীমানা হচ্ছে গিয়ে ভারত চীন ভুটান, ঠিক আছে, 3টা দেশের মানে তোমার বর্ডারে পড়ছে আর কি, ভারত চীন ভুটান, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সংকট বা বিরোধ। আচ্ছা, এবার দেখো বিখ্যাত লেখক ও গ্রন্থ পড়ি, বোঝানোর কিছু নাই তাই না, আমি এখানে দিয়ে দিছি যে তোমার কার বই কোনটা, এবং হোল্ড করে দিছি, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে, তুমি যদি ঘাটো তাহলে তুমি দেখবা, ঠিক আছে। এখান থেকে তোমরা এটা পড়বা। দেখো আমি দিয়ে দিছি যে কোনটা কে লিখছেন, এটা ইম্পর্টেন্ট, বারবার বলতেছি।
আচ্ছা, এবার আসো আমরা পড়বো খেলাধুলা। দেখো একটু ক্লিয়ার কিনা, খেলাধুলা পড়বো। অলিম্পিক, আমি কি বলছিলাম, দেখো অলিম্পিক, ক্রিকেট, ফুটবল। দেখো আরেকটা এখন সম্প্রতি আমরা কি দেখতেছি এই 2 দিন ধরে, এই বছর টি-20 বিশ্বকাপ ক্রিকেট ভারত আর শ্রীলঙ্কাতে হবে, মেইনলি ভারতে খেলা হবে। আমরা বাংলাদেশ বলছিলাম যে আমরা ইন্ডিয়াতে ভেন্যু চাই না, আমাদেরকে অন্য ভেন্যু দাও, মানে শ্রীলঙ্কাতে ভেন্যু দাও। তো এটা নিয়ে আবার ভোটাভুটিও হয়েছিল, কিন্তু আমাদের পক্ষে পাকিস্তান ছাড়া আর কেউ ভোট দেয় নাই, সবাই ইন্ডিয়ার পক্ষে ছিল। সো আমরা পরে বলছি কালকে যে আমরা বিশ্বকাপে যাব না, আপাতত এই ঘটনা, আমরা বাংলাদেশ বিশ্বকাপ এই টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলবো না। সো পরবর্তীতে কি হবে আল্লাহ জানে, বাট আপাতত গতকাল রাত পর্যন্ত এটাই যে আমরা বাংলাদেশ বলছি যে আমরা যাব না, মানে ভেন্যু চেঞ্জ করবে না, তাই আমরা যাব না। মুস্তাফিজের আইপিএল খেলাকে কেন্দ্র করেই আজকে এই ঝামেলাটা শুরু হয়েছে। সো যদি নাই যায় বাংলাদেশ, তাহলে কিন্তু এটা একটা সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ নিউজ যে বাংলাদেশ সম্প্রতি কোথায় না যাবার, কোন খেলাতে না যাবার, না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি টি-20 বিশ্বকাপ। অলিম্পিকে অনেকগুলা গেম, অনেক গেম, এটা ঠিক নাই, অনেক গেম। আসো অলিম্পিক, এই যে আমরা অলিম্পিক বলি, সেই আধুনিক অলিম্পিক আসলে আমরা গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা শীতকালীন অলিম্পিকও আছে, সামার অলিম্পিক বলি আমরা। অলিম্পিক, ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেট যেটা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট, তারপরে ফিফা বিশ্বকাপ ফুটবল, এগুলো 4 বছর পর পর হয়। তুমি যদি দেখো যে 24 সালে হয়েছে, নেক্সট হবে 28-এ, এরকম। আসো তাহলে অলিম্পিকের এই আধুনিক অলিম্পিক এটা কোথায় শুরু হয়েছে? গ্রিসের এথেন্সে। 4 বছর পর পর হয়, দেখো যে লেখা আছে এখানে। তুমি দেখবা অলিম্পিকের পতাকা এরকম 5টা গোল্লা আছে, এরকম 5টা বৃত্ত আছে, 1 2 3 4 5টা বৃত্ত আছে। প্রতিটি বৃত্ত এক একটা মহাদেশকে নির্দেশ করে। এটাই গত বছর 24-এ ডিউতে আসছিল, তারপরে আরিউতে মনে হয় আসছিল কোন একটা প্রশ্ন, হ্যাঁ, অলিম্পিক নিয়ে গত বছর। কি বললাম, 5টা বৃত্ত, 5টা কি বলে মহাদেশকে নির্দেশ করে। তাহলে কালার আছে, হলুদ কালার এশিয়া, নীল কালার ইউরোপকে নির্দেশ করে, কালো আফ্রিকা, লাল আমেরিকা, আর সবুজ ওশেনিয়াকে নির্দেশ করে। এই যে মহাদেশ, প্রতিটা বৃত্ত একটা মহাদেশকে নির্দেশ করে। তাহলে আমি কি বললাম যে এই অলিম্পিক কি হয় 4 বছর পর পর। তাহলে লাস্ট হয়েছে 2024 সালে, কোথায়? প্যারিসে। এই জন্য প্যারিস অলিম্পিক বলা হয়। 28-এ লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। ঠিক আছে, মেয়েরা প্রথমে অলিম্পিকে অংশগ্রহণ করছে 1900 সালে। তারপরে হচ্ছে গিয়ে দেখো নেক্সট দেওয়া আছে, এবং আমরা বলছিলাম যে বাংলাদেশ এই 1984-এ ওই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমে অংশ নিয়েছিল, এটা আমরা গত ক্লাসে বলছিলাম। এবার দেখো ইতিহাসে সর্বোচ্চ পদক জয়ী অলিম্পিক ইতিহাসে মাইকেল ফেলিপস, 17। ওকে, এবার আসো ফুটবল নিয়ে আমি আজকে একটু লিখে পড়াবো, কারণ ফুটবলটা গুরুত্বপূর্ণ। দেখো ফুটবল আমরা একবারে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে ফুটবল। দেখো আমরা একটু লেখার চেষ্টা করি ফুটবল। দেখো বিশ্বকাপ ফুটবল, দেখো আমরা কি বলছিলাম যে নেক্সট আমরা জানি লাস্ট হয়ে গেছে 2022 সালে, কোথায়? কাতারে। চ্যাম্পিয়ন কি হয়েছে? আর্জেন্টিনা। গোল্ডেন বুট কে পাইছে এগুলো তোমরা সবাই জানো, এবং এটা ছিল 22তম আসর। এভাবে মনে রাখি, দেখো 22-এ 22তম। তাহলে নেক্সট কি হবে?
22, তার মানে কি নেক্সট 26, মানে এবছর। কোথায়? কামেজু, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, তাহলে এখানে হবে কানাডা। তাহলে কতটা? 23তম। আমরা সাম্প্রতিকে পড়বো, হ্যাঁ, যে বলটা দিয়ে খেলবে, বলের নাম কি? ট্রাইওন্ডা। তারপরে হচ্ছে গিয়ে ওদের থিম আছে এবার উই আর 26, হ্যাঁ, এরকম করে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মাস্কট আসছে, এই জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সেটা আমরা হচ্ছে গিয়ে পড়বো সাম্প্রতিকে। তো গেল কি আমার নেক্সট হবে 26 সালে। এরপরে তার মানে 22, 26, তার মানে কবে হবে এর পরেরটা? পরের আসো কত? 2030। 3 মহাদেশে। কয় মহাদেশে? 3 মহাদেশে। খেয়াল করে দেখো কোথায় কোথায় হবে? ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। ইউরোপে কোথায় কোথায় হবে? স্পেনে হবে, পর্তুগালে হবে, আফ্রিকাতে হবে, মরক্কোতে। দেখো কত, 6টা দেশ জুড়ে হবে, দেখছো? 3 মহাদেশে 6টা দেশ জুড়ে হবে। দক্ষিণ আমেরিকাতে হবে, আপু তোমরা আমার ডাকো না, তাহলে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। উরুগুয়ে। এখন কেন আসলে আমার এতগুলা মহাদেশে হবে 2030 সালে? কারণ এই সময় ফিফার 100 বছর পূর্তি। তার মানে আমার প্রথম বিশ্বকাপ হয়েছিল 1930 সালে। তাহলে দেখো 1930 একটা যোগ করো, তাহলে কবে? 2030। এই জন্য যে স্পেশাল ভাবে দক্ষিণ আমেরিকাতেও আমার খেলাটা হবে। এই জন্য প্রায় কত? 1, 2, 3, 4, 5, 6, 6টা কান্ট্রিতে হবে। 6টা কান্ট্রিতে, 6টা দেশ, 3টা মহাদেশ। তাহলে এটা কততম? এটা যদি হয় 22, এটা 23, তাহলে এটা কি? 24তম। দেন 30-এর পর কত? 2034। এটাও ঠিক হয়ে আছে, সৌদি আরবে হবে। তাহলে এটা কততম? এটা যদি 24 হয় তাহলে এটা হবে 25তম। 22, 23, 24, 25, হ্যাঁ 25তম হবে। দেখো বোঝা গেছে? দেখো বুঝা গেছে কিনা দেখো। আমি আবার এখানে দেখো, এই যে এই কথাগুলাই আমার, এই যে দেখছো, এই যে এই কথাগুলাই আমি তোমাকে একটু লিখে দিলাম। এই যে দেখো, দেখো ক্লিয়ার কিনা এটা দেখি তো। আমি কি লিখলাম এতক্ষণ ধরে, একটু এক্সের থেকে আমি দেখার চেষ্টা করি। 22, 26, 30, 3 মহাদেশ, স্পেন, পর্তুগাল, আফ্রিকা, মরক্কো, দক্ষিণ আমেরিকা। আপুতে হবে 6টা দেশ। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি 22তম, 23তম, 24তম, 25তম। হ্যাঁ ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা। খেলাধুলা যতটুকু ইজি ওগুলা পড়ে যাও, এগুলা তো তোমার ইজি, এগুলা তো বোঝানোর কিছু নাই। জাস্ট কোথায় হবে সেই জিনিসগুলাই তো, তাই না? তোমার তো এখানে তার অন্য মানে কঠিন কিছু লেখে দেয় নাই, তাই না? 25তম আসর, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার তো, তাই না? ওকে আচ্ছা ঠিক আছে। যেমন এটা এই বছর, দেখো এই বছর আমার বিশ্বকাপ ফুটবল, তো আমার এটা গুরুত্বপূর্ণ না? এটা পড়তে হবে না? আচ্ছা যেমন এই যে 1930 সালে চ্যাম্পিয়ন কে হয়েছে জানো? উরুগুয়ে। আচ্ছা আরেকটা যেটা পরীক্ষায় আসে, যে এই যে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন কে হয়েছে বলো? সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন কে হয়েছে? বি ফর ব্রাজিল। কয়বার? 5 বার। কয়বার? 5 বার। এখনো পর্যন্ত ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করতে পারলো না। আহা হা হা। হ্যাঁ, প্রতি বছর না, সরি, প্রতি বিশ্বকাপে একটা একটা ডায়লগ আসে, বুঝছো? ব্রাজিলের হেক্সা মিশন শুরু, ওই যে শুরু হয়েছে, এখনো শেষই হইল না।
হেক্সা মানে কি ষষ্ঠ, যেখানে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেটে, যেটা আমরা আইসিসি বিশ্বকাপ ক্রিকেট বলি, যেটা 50 ওভারে, যেটা ওয়ানডে বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, ষষ্ঠবারের মতন অস্ট্রেলিয়া জিতে গেল। আর ব্রাজিল প্রতি বিশ্বকাপে আইসা আমরা এখন এটাও শুনি কত বছর ধরে আছে ব্রাজিলের হেক্সা মিশন শুরু। তাই আমি বলি ওদের স্বপ্নে পূরণ হবে হেক্সা মিশন। ঠিক আছে, তো যাই হোক, তাহলে সবচেয়ে বেশি কি হয়েছে, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। থাকার কথা এখানে কোথাও না কোথাও, এই যে দেখো যে এই যে এটাও আসছিল নার্সিং এ। কয়বার জিতছে, 5 বার। কে কে আসো ব্রাজিল করো, কে কে আসো ব্রাজিল করো। হ্যাঁ, তোমাদের মিশন শুরু হয়েছে, তোমাদের স্বপ্নের মিশন শুরু হয়েছে নাকি? এবার হবে। আরে বাবা, ওই যে বললাম না, প্রতি বিশ্বকাপে আমরা এটাই শুনি, রাকিবুল ইসলাম, প্রতি বিশ্বকাপে আমরা এটাই শুনি। থাক, বেশি কিছু বলবো না, নাহলে মারামারি শুরু হয়ে যাবে কমেন্টে। ঠিক আছে, মারামারি শুরু হয়ে যাবে। আসো, এবার আমরা আসি ক্রিকেট। আইসিসি, এই যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই যে জয়সাদ, বুঝতে পারছো? হেতে হচ্ছে ইন্ডিয়ার মানুষই হচ্ছে এখন হচ্ছে ইন্ডিয়ার কি বলে বর্তমান চেয়ারম্যান। সো এরা যাকে তাই তো হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ, এটা প্রায় আসে। এই দেখো যে ক্রিকেট যে খেলে, দেখো তোমরা যারা খেলা বুঝো না, দেখো এই যে দেখো মাঠের মধ্যে, তাই না, ধরো মাঠটা আঁকাবো না, মাঠের মধ্যে আমাদের মাঝখানে যেখানে যে ক্রিকেট, যেখানে মেনলি খেলাটা হয়, 3টা স্ট্যাম্প থাকে এখানে, 3টা স্ট্যাম্প থাকে এখানে। ধরো এখানে ক্রিকেট বলার বল করে, এখানে একজন থাকে ব্যাটসম্যান, সে ব্যাটিং করে। দেখছো না একটা পিচের মতন, এটারই হচ্ছে কত, 22 গজ। এখন একবার পরীক্ষায় আসছে যে একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ফিট। তাহলে আমরা জানি যে 1 গজ সমান 3 ফিট বা 3 ফুট, একই কথা। তাহলে 22 গজ সমান কত হবে, 22 ইন্টু 3, 66 ফিট। এটা পরীক্ষায় প্রায় আসে এখন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যেটা আমরা বলি সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেট আছে, এই যে বিশ্বকাপ ক্রিকেটকে বলা যায় এটা ওয়ান ডে বিশ্বকাপ। ওয়ান ডে মানে কি, ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল আমরা বলি এটাকে, 50 ওভারের যে ম্যাচ, সেটা সর্বশেষ হয়ে গেছে 23 সালে, নেক্সট হবে 27-এ। কোথায় হয়েছে, ভারতে, আমরা জানি, যেখানে অস্ট্রেলিয়া জিতলো, যেটাতে হ্যাঁ ইন্ডিয়াকে হারাই দিয়ে। 27-এ হবে আফ্রিকাতে, ইটস টাইম ফর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, 3 দেশে হবে, সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। কি মারামারি লাগছে নাকি? মারামারি লাগছে নাকি? হ্যাঁ, ফাটাফাটি করে ফেলায় না আবার। এই দেখো, অস্ট্রেলিয়া ক্রিকেট দল সর্বোচ্চ 6 বার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। দেখো এই যে, এবার দেখো যারা খেলা বুঝো না, দেখো এখানে 50 ওভারের ম্যাচ হয়। তো 50 ওভারের ম্যাচ তো আসলে তোমার একটা বোরিং হয়ে যায়, 50 ওভার খেলা তো কম না। এই জন্য আমরা এখন একটা সম্প্রতি আমরা দেখি একটা নতুন, যে কি T20, মানে 20 ওভারের ম্যাচ হয়। যখন আমাদের বিপিএল হচ্ছে T20 বা আইপিএল হচ্ছে T20। সো এটা এখন খুব হয়েছে, কারণ কম টাইম লাগে 20 ওভারে খেলা খেলা দেখতেও মজা লাগে, লেংদি হয় না। সো এই খেলাটা খুব এখন প্রচলন হয়েছে, এবং এটারও আমার বিশ্বকাপ শুরু হয়েছে, T20 মানে 20 ওভারের বিশ্বকাপ, যেটা নিয়ে ঝামেলা এখন, যে আমরা এই বিশ্বকাপে যাব না। এটা কিন্তু এই যে এটা T20টা লাস্ট কোথায় হয়েছে, 2024 সালে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে, এখানে ভারত হয়েছিল চ্যাম্পিয়ন। এই যে দেখো আগামী T20 বিশ্বকাপ পুরুষ 26 সালে স্থান ভারত ও শ্রীলঙ্কা, যেটা নিয়ে আমরা এখন কথাবার্তা শুনতেছি, কি বাংলাদেশ জয়েন করবে না আপাতত। আমি কি বলতেছি, বারবার বলা যায় না যে তোমার খেলা হওয়ার আগ পর্যন্ত আবার কি হয় না হয়। আপাতত গতকাল পর্যন্ত আমাদের এটাই ডিসিশন যে আমরা যাব না, কারণ আমাদের ভেন্যু চেঞ্জ করে না। আমরা বলছি আমরা ইন্ডিয়াতে আমরা খেলবো না, কিন্তু আমাদেরকে ভেন্যু চেঞ্জ করে দাও, তারা মানবে না এটা। খেয়াল করে দেখো, ইন্ডিয়া কিন্তু যা ইচ্ছা করতেছে। কেন, লাস্ট যতগুলা খেলা হয়েছে পাকিস্তানে, ইন্ডিয়া একটা তো পাকিস্তানে যায় নাই, তার জন্য ভেন্যু চেঞ্জ করে
দুবাইতে দেওয়া হয়েছে। তো আমরা যদি ভেন্যু চেঞ্জ করতে গেলে তখন আমাদের সব ভোটাভুটি হয়, হ্যান হয়, ত্যান হয়, তাদের জন্য কিছু না, তারা যা বলবে তাই। ইন্ডিয়ানরা পুরোপুরি ক্যাপচার করে রাখছে আইসিসি কে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কারণ এটা বড় একটা ব্যবসা, ক্রিকেটের বড় একটা ব্যবসা কোথায়? ভারতে। প্রচুর মানুষ ভারতে খেলা দেখে। সো ভারত যদি এখন একটা তুমি দেখো যে আইপিএল, তুমি বিপিএল থেকে তুমি দেখবা আইপিএল এর ক্রেজ কি, প্রচুর ক্রেজ ভারতে। সো এই জন্য ইন্ডিয়াকে তারা রাগায় না আইসিসি। আবার তার মধ্যে আবার আইসিসি চেয়ারম্যান হইতেছে গিয়া জয় শাহ, ভারতের। সো আমরা চাইলাম, আমাদেরকে দিল না। আর ইন্ডিয়া যখন বুঝি বলে না আমি যাবো না পাকিস্তানে, আমি ওখানে খেলবো, ওই খেলা ওখানেই হয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার আসো বিশ্বকাপ ক্রিকেট 2023 সালে। এত কিছু পড়া লাগবে না, যেটা আমি বললাম যে এটা হচ্ছে 13তম, তাহলে আগামী এটা হবে 14তম। হ্যাঁ, তারপর এখানে জিতছে কে, আমরা যেটা বললাম যে অস্ট্রেলিয়া জিতছে, রানার্স আপ হয়েছে ইন্ডিয়া। হ্যাঁ, এটা কিছু পড়া লাগবে না এখানে, যে আমরা জানি যে অস্ট্রেলিয়া 6ষ্ঠবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। ওকে, আমরা কালকে পড়ে ফেলছিলাম লাস্ট ক্লাসে যে বাংলাদেশ 7ম আসরে প্রথম অংশগ্রহণ করছে 1999 সাল থেকে। আমরা বাংলাদেশ 7মবারের মতন আমরা খেলতেছি, এগুলো আমরা পড়ে ফেলছি। এবার টেনিস বেশি কিছু পড়বো না আমরা, এখান থেকে আমরা এটা পড়বো যে গ্র্যান্ড স্লাম শব্দটি সম্পর্কিত টেনিসের সাথে, এটা পড়বো আমরা। উইম্বলডন কোথায়? তোমার হচ্ছে কি এটা লন টেনিস চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে কি তোমার ইংল্যান্ডে। আর ডেভিস কাপও দেওয়া হয় লন টেনিসে। এগুলো বেশি পড়া লাগবে না। এই ভলিবল, আমার কাছে ওই 3টা খেলাই গুরুত্বপূর্ণ লাগে, কি অলিম্পিক, ক্রিকেট, ফুটবল। স্পেশালি এবছর ফুটবল হবে দেখা, এই জন্য গুরুত্বপূর্ণ এই বছর ফুটবলটা। অন্যান্য খেলা, ভুটানের জাতীয় খেলা কি আর্চারি, এটা আমরা আগে পড়ে ফেলছিলাম। তারপরে কাপ দাবা খেলার আদি নাম চতুরঙ্গ, এটা জন্ম ভারতবর্ষে। সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করছে আফগানিস্তানে। সম্প্রতি একটা আফগানিস্তান নিষিদ্ধ করছে। ওকে, তাহলে আসে এবার যুদ্ধ। খেলাধুলা শেষ, যুদ্ধতে আমরা মেনলি ফোকাস দেব ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অলরেডি আমরা ফরাসি বিপ্লব এগুলো পড়ছি, তারপরে কিছু জিনিস আসছে আমরা এখন এখান থেকে পড়বো। দেখো ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা? যুদ্ধের মধ্যে আমরা অলরেডি ফরাসি বিপ্লব পড়ে ফেলছি, যা পড়ছি আমার মনে আর বলা লাগবে না। হ্যাঁ, এটা আমাদের পড়া হয়ে গেছে যখন আমরা ফ্রান্স পড়ছি। সো এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমি যেন আর বললাম না। এবার ক্রিমিয়ার যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ, এটা গত বছর এখান থেকে নার্সিংয়েও প্রশ্ন আসছিল। এত কিছু থাকতে দেখো এই 24 সালে একটা নতুন প্রশ্ন দিছে। এই যে আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প, কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। কেন? তিনি আহত থেকে সেবা দিচ্ছেন, তারপরে হাতে কি বলে তোমার হতেছে গিয়ে মোমবাতি নিয়ে তোমার জনে জনে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন আহত যারা যোদ্ধা। কোন যুদ্ধে এই যোদ্ধারা তোমার আহত হয়েছিল? সেইটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধে। ঠিক আছে, এটাই পরীক্ষায় প্রশ্নটা আসে। ঠিক আছে, সো এটাই পরীক্ষায় প্রশ্ন আসছিল, কোন যুদ্ধে? তাহলে কি ক্রিমিয়ার যুদ্ধে। জাস্ট এই জন্য আমি এটুকু দেখলেই হবে। দেখো আমি এখানে দাগাইও নাই, দরকার নাই। এবার শিল্প বিপ্লব বলেই ফেললাম একটু আগে। শিল্প বিপ্লব যখন হইল ইউরোপে, এর ফলে আমাদের এই উপমহাদেশে কুটির শিল্প ধ্বংস হয়েছিল। ঠিক আছে, এবার পাক ভারত যুদ্ধ যেটাকে বললাম 65, এটা হয়ে গেছে। ইরাক ইরান যুদ্ধ আমরা আগেই বলছিলাম 80 সালে হয়েছিল, 8 বছর স্থায়ী হয়েছিল। এইটাও আসো আরব বসন্ত, আরব বিপ্লব বা জেসপিন বিপ্লব। সেটা কি ছিল? আরব বসন্ত। এই আরব বসন্তের ছোঁয়ায় আমরা দেখছি যে তোমার আরব যে রাষ্ট্রগুলোতে যারা এক না এক ভাবে ছিল অনেক বছর ধরে, 30 বছর 40 বছর, তাদের সব পতন হয়েছে এই আরব বসন্তের ছোঁয়ায়।
এটা প্রথম তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। তিউনিসিয়া, এটা পরীক্ষা আসে, এত কিছু পড়া লাগবে না, খালি পড়ো তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল 1 নাম্বার। এই তিউনিসিয়া থেকে আস্তে আস্তে তোমার মিশরের হাওয়া লাগলো, এই আরব বসতির ছোঁয়া লাগলো। তারপরে মিশরের ছোঁয়া লাগার পর আমরা জানি যে হোসনি মোবারক পরে পতন হয়। তারপরে 11 সালে হচ্ছে গিয়ে লিবিয়ার শাসকের পতন হয়, গাদ্দাফির, মুয়াম্মার আল গাদ্দাফির। তারপর সিরিয়াতেও এই ছোঁয়াটাও লাগে, কিন্তু ওই সময় সিরিয়াতে ছিল বাশার আল আসাদ, পতন হয় নাই, সে বেশ শক্ত কঠোর হস্তে দমন করছে। কিন্তু 2024-এর ডিসেম্বরে বাশার আল আসাদের পতন হয় সিরিয়াতে, এবং বাশার আল আসাদ পালায় চলে যায় কোথায়? তার মিত্র রাশিয়ার কাছে। কোন দলের কাছে পতন হয়েছে? এসটিএস, হায়াত তাহরির আল শামস। এই এসটিএস এর যিনি প্রধান আহমেদ আল সারা, হেতে এখন কি আবু মোহাম্মদ আল জোলানি, আহমেদ আল সারা, আবু মোহাম্মদ আল জোলানি, সে এখন সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়াতে এখন তারই সবকিছু চলতেছে, এবং এই আহমেদ আল সারার সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো। খেয়াল করতেছো? আহমেদ আল সারা কারে পতন করছে? বাশার আল আসাদকে পতন করছে, যে আবার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো। কিন্তু আহমেদ আল সারার সাথে এখন বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড আহমেদ আল সারা। ঠিক আছে? সো এই বসন্তটা ছোঁয়াটা যায়, এই যে শেষমেশ গায়ে পতন হইল কবে? বাশার আল আসাদের 2024 সালের দিকে। খেয়াল করো, এই যে এসটিএস একটা সন্ত্রাস গোষ্ঠী হিসেবে আমেরিকার লিস্টে ছিল, আমেরিকার লিস্ট থেকে এখন সরে গেছে। জাতিসংঘে ভাষণ দিছে গত বছর আহমেদ আল সারা। তাহলে বুঝো এখন কত ভালো সম্পর্ক আমেরিকার সাথে। এবার চীন ভারত যুদ্ধ, এটা 62-তে হয়েছিল। ইসলামী বিপ্লব, এই যে আরেকটা, এখন দেখো আরেকটা, দেখো আরেকটা। কেন আমরা কি দেখতেছি? ইরানে এখন আন্দোলন চলতেছে। খেয়াল করো দেখো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কি দেখো, 1979 সালে ইসলামী বিপ্লব শুরু হয়, এরপরে কিন্তু ইসলামী রাষ্ট্র হিসেবে পরিণত হয় ইরান। তখন কে দেয় নেতৃত্ব? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এখন বর্তমানে ধর্মীয় নেতার নামও কিন্তু আয়াতুল্লাহ আল খোমেনি। এই বিপ্লবের মধ্যে পতন হয় শাহ পাহলভি, এই যে পাহলভি হবে। তাহলে এই ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে কি হয়? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এইবার দেখো, এই যে আন্দোলন হচ্ছে, যে আয়াতুল্লাহ আল খোমেনিকে নামানোর জন্য যে আন্দোলনটা হচ্ছে, এখন সবাই কাকে চাচ্ছে? দেখো, এরাই কিন্তু নামাইছে শাহ পাহলভিকে। এখন তারা চাচ্ছে তার ছেলে রেজা পাহলভিকে নিয়ে আসতে, যে এখন আমেরিকাতে পলাতক। ওই যে আবারও সে আমেরিকা, বানানটা ভুল করছি না, পাহলভি। খেয়াল করো, ইরানের লোকজন কিন্তু এই শাহ পাহলভিকে পতন করাইছে। দেখো, ইরানের লোকজনই আবার তার পোলারে আবার নিয়ে আসতে চাইছে। বুঝতে পারছো আমি কেন মিন করছি এটাকে? পৃথিবীতে তুমি যাকে তুমি সরাবা, তুমি যাকে নামাবা, কত বছর পর আইসা তার জ্ঞাতি গোষ্ঠীরে তুমি ঠিকই আবার দেখো নিয়ে আসতেছো, বা নিয়ে আসতে চাচ্ছ। আসে নাই, কারণ এখনো তোমার মানে আন্দোলনটাকে দৃঢ় করতে পারে নাই, মানে খোমেনির বিরুদ্ধে ওভাবে করতে পারে না এখন আপাতত। কিন্তু বলা যায় না, কারণ এই রেজা পাহলভিকে সাপোর্ট দিচ্ছে পিছন থেকে আসলে ইউএসএ সাথে ইরানের আগের থেকে ঝামেলা। সো ইউএসএ অবশ্যই চাবে ইরানের কি তোমার ধর্মীয় নেতার পতন হোক। সো এটা এখনো আমাদের কিন্তু ইরানে এখন ঘটনাটা ভালো না, পরিস্থিতি ভালো না, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, মানে অর্থনীতির অবস্থাটাও খুব খারাপ। কেন বলছি দেখছো? বুঝতে পারছো কেন বলছি? এটা শাহ পাহলভির ছেলে, পুত্র।
ঠিক একই রকম ঘটনা আমরা ফিলিপাইনে বলছিলাম, মনে আছে? যে এখন যে বং মার্কোস যে প্রেসিডেন্ট, তার বাপও একটা সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিল, তাকেও টাইনা নামাইছিল দুর্নীতির অভিযোগে। দেখো কত বছর পর আসা ফিলিপাইনের লোকজন ঠিকই ওই মার্কোসের ছেলেকে আবার প্রেসিডেন্ট বানাইছে। এটার বলার উদ্দেশ্য কি একটু বুঝে নাও, কাকে মিন করে বলছি। এইটাই হিটলার ঠিকই বলছে যে মানে তুমি দেখবা যে হ্যাঁ হইতে পারে শেখ হাসিনা ব্যাক নাও করতে পারে, কারণ তার বয়স হয়ে গেছে, কিন্তু বলা যায় না যে আজ থেকে 25-30 বছর পর যদি তার ছেলে মেয়ে যদি পলিটিক্সে থাকে, তুমি দেখবা তারাও এক সময় ফেরত আসবে। ঠিক আছে? সো এটার জন্য বলা হিস্ট্রি রিপিটস ইটসেলফ। যেমন তুমি দেখো তারেক রহমানকে কত 17-18 বছর আগে এখান থেকে সরাই দিল, দেখো সে আবারও আইসা এখন পলিটিক্স করতেছে। সো হইতেই পারে। হ্যাঁ, এটাও একটা ঘটনা। তুমি দেখো, তুমি কি নাম শুনছো না? এটা দেখো, এই যে রেজা পাহলবি, এগুলো কিন্তু তোমার নামগুলো দেখার কথা। ফেসবুকে যদি ঘাটো, আমাদের এইসব কিন্তু অনেক কিছু ইনফরমেশন আমাদের ফেসবুকে আসে। সো এই জন্য ইরানের ইসলামী বিপ্লবটা ইম্পর্টেন্ট এই সাম্প্রতিক সময়ের জন্য। ক্লিয়ার? ইসলামী বিপ্লব। আচ্ছা, এবার আসো আফিম যুদ্ধ। জাস্ট খালি এই পড়বা, প্রথম আফিম যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? ব্রিটেন, আচ্ছা দেখো এই যে চীন আর ব্রিটেনের মধ্যে হয়েছে। আর দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীনের বিরুদ্ধে লড়াই করে, মানে একদিকে চীন আর একদিকে ব্রিটেন ফ্রান্স একসাথে। এই আসো এবার আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়বো। তার মধ্যে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা আমার কাছে গুরুত্ব লাগে। এটা বলার একমাত্র কারণ যে আমরা যাকে পতন করাইছি তাকে আবার আমরা সম্মুখে নিয়ে আসি আর কি। এটাই বলার এটাই কারণ যে যাকে আমরা এত কিছু বলে তাকে সরাইলাম, যে দুর্নীতির অভিযোগ বলো বা যেটা যেটাই বলো না কেন, তাকে আমরা বা তার জ্ঞাতি গোষ্ঠীকে আমরা নিয়ে আসলাম। দেখো যেটা আমি বললাম যে শাহ পাহলবি, তার ছেলে রেজা পাহলবি, এরকম আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি আল্লাহ জানে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার লাগে, বুঝছো? কি যে হবে সামনে, কি যে হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আসো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা কি? আমরা কেন বলি ওয়ার্ল্ড ওয়ার, কেন বলি? আমরা তো এখনো তো দেখি যে যেমন রাশিয়া ইউক্রেন এখনো যুদ্ধ চলতেছে, কম বন্ধ হয় নাই। বিভিন্ন জায়গায় আমরা দেখছি না মাঝে মাঝে যুদ্ধ লাগে। কই আমরা কখনো বলছি ওগুলাকে ওয়ার্ল্ড ওয়ার? না। ওয়ার্ল্ড ওয়ার কখন হবে? যখন আমরা দেখবো অনেকগুলা দেশ যুদ্ধে জড়ায় গেছে, তখন সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়ার। পৃথিবীতে দুইটা হয়েছে, তাকে বলি আমরা এটাকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন আমরা দেখব যে এই ওয়ার্ল্ড ওয়ার গুলাতে দুইটাতে আমরা দেখব যুদ্ধের পক্ষে কিছু মানুষ ছিল, মানে যে যুদ্ধকে বাধাইছে, আর যুদ্ধের বিপরীতে কিছু মানুষ ছিল যারা যুদ্ধটাকে বন্ধ করছে। তো আমরা যারা বলি যুদ্ধের পক্ষকে বলি আমরা অক্ষ শক্তি, এক্সিস পাওয়ার বলি। এরা যুদ্ধের পক্ষে, ঠিক আছে, যুদ্ধ শুরু করছে এরাই। আর মিত্র শক্তি কি? যুদ্ধের বিপরীতে গেছে, বিপরীতে গিয়ে যুদ্ধ বন্ধ করছে। তারা যুদ্ধ চায় না। কারা কারা ছিল দেখো, জার্মানি, এখানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া, এদিকে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া, ইটালি, যুক্তরাষ্ট্র পরবর্তীতে জয়েন করছে। আমেরিকা একটু শয়তানের শয়তান, বুঝছো? আমেরিকা দুইটা বিশ্বযুদ্ধে পরবর্তীতে গিয়ে জয়েন করছে, প্রথমে জয়েন করে নাই, বলছে ও তোরা যুদ্ধ করতেছিস আমি তাকা তাকায় দেখি, পরে গিয়ে যুদ্ধে জয়েন করছে। ঠিক আছে, কবে যুদ্ধে জয়েন করছে সেটা আমরা বলতেছি। আচ্ছা, কেন আসলে যুদ্ধটা শুরু হয়েছে বা প্রত্যক্ষ কারণটা কি? তোমার অস্ট্রিয়ার যুবরাজ, যে অস্ট্রিয়ার যুবরাজ তার ওয়াইফকে নিয়ে, তার নাম ফার্ডিন্যান্ড, তার ওয়াইফকে নিয়ে তারা বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে যায়। সারায়েভো, ওখানে সার্বিয়ার এক লোকের দ্বারা তারা নিহত হয়েছেন, গুলি করে মারা গেছেন। কে? সার্বিয়া। সার্বিয়া লোকদের দিয়ে এই অস্ট্রিয়ার যুবরাজ মারা গেল, সস্ত্রীক স্ত্রী সহ। তখন অস্ট্রিয়া বলছে, এই সার্বিয়া, আমাকে আমার খুনিকে দাও, আমার যুবরাজকে মারছে, আমার খুনিকে দাও। সার্বিয়া বলছে আমরা দিব না। তখন অস্ট্রিয়া তখন রাগ কইরা তখন কি করে, সার্বিয়ার উপরে আক্রমণ করে।
তো এখানে অস্ট্রিয়াকে হেল্প করতে আসে জার্মানি, ঠিক আছে, বাকি দেশগুলো হেল্প করতে আসছে। তার মানে এখানে আসলে একজন আরেকজনকে হেল্প করতে গিয়ে যুদ্ধে জড়াই গেছে। ধরো তোমার কোনো বন্ধু বিপদে পড়ছে, তোমার কোনো বন্ধু বিপদে পড়লো, তুমি কি সামনে পাশে দাঁড়াবে না, আমার বন্ধু বিপদে পড়ছে আমি পাশে এসে দাঁড়াই? এখানেও ঠিক সেম, যে পাশে এসে দাঁড়াইছে, এইখানে দেখছে মানে অনেকগুলা দেশ যুদ্ধে জড়াই গেছে, তাই এটাকে বলা হয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, তাহলে এই যে দেখো, ঠিক আছে, এটা বোঝা গেছে এবার। তাহলে কবে শুরু হয়েছে? 28 জুলাই 1914, আর শেষ হয়েছে 11 নভেম্বর 1918। তারপর আমি কি বললাম, আমেরিকা প্রথমে জয়েন করে নাই। কবে জয়েন করছে? যখন জার্মানি আমেরিকার একটা জাহাজ ডুবাই দেয় লুসিতানিয়া, তখন বলে, এই জার্মানি, তুই আমার জাহাজ ডুবাই দিলি, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ করব। তো জার্মানি কি যুদ্ধের পক্ষে, মানে অক্ষ শক্তি, আমেরিকা হয়ে গেল মিত্র শক্তি। এবং সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে? তোমার উড্রো উইলসন। তারপরে এই যুদ্ধ বন্ধ হয়েছে কবে? এই যে 11 নভেম্বর 1918 সালে, যখন জার্মানি আত্মসমর্পণ করে। করার পর ওই যে দ্বিতীয় ভার্সাই চুক্তি করলো, এবং জার্মানির উপর সব দোষ দেওয়া হলো, জার্মানি সব হোতা, জার্মানি সবকিছু ব্যয়ভার বহন করবে। ওই যে ভার্সাই চুক্তিতে কিন্তু জার্মানির উপরে জরিমানা করা হয়েছে, জার্মানির জায়গা দখল করে নেওয়া হয়েছে, মানে জার্মানির উপর সবকিছু পড়লো। যুদ্ধ শুরু করলো কেডা? অস্ট্রিয়া। শেষ হয়ে গেল শেষমেশ জার্মানির উপর। জার্মানি যেন খেপা ছিল যে আমি কেন, আমি কি একা যুদ্ধ করছি যে আমার উপর সবকিছু দায়ভার দেওয়া হয়েছে? কারণ জার্মানিকে ওই জরিমানা মানে জরিমানা দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল অর্থনীতির। কেন বলতেছি? এই ভার্সাই চুক্তির এই ফলাফল থেকে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা। তাহলে গেল আমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ, এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কি সূচনা? বললাম কি, জার্মানির উপর সবকিছু দায়ভার দেওয়া হয়, জার্মানি হোতা, জার্মানি দোষী, জার্মানিকে সবকিছু ব্যয়ভার বহন করতে হবে, জরিমানা। 1933 সালে হিটলার, এই যে হিটলার সাহেব চ্যান্সেলর হয়ে আসলেন। হিটলার বলল, আমরা জার্মানি আর আমরা জরিমানা দিব না, আমরা কত দিব? তারপরে হিটলার কি করলো? ওই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানির যেসব জায়গা হারাই ফেলছিল সেসব উদ্ধারের কাজ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে জার্মানির হিটলার 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে। এই পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়ে শুরু হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মানে এখানেও জার্মানি হোতা, এখানেও জার্মানি হোতা, ঠিক আছে। দেখো 1 সেপ্টেম্বর, দেখো খেয়াল করে দেখো, এবার মজার জিনিস দেখো, 39 to 45 ব্যাপটিক্যাল শুরু হয়েছে 1 সেপ্টেম্বর, শেষ হয়েছে পরের দিন, মানে কি 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর 1945। তাহলে কে ছিল অক্ষ শক্তি, মানে যুদ্ধের পক্ষে কে ছিল? জার্মানি, ইটালি, জাপান। এই যে বেস্টি, জার্মানি ইটালি, এই যে ইটালির মুসোলিনি, এখানে কে? জার্মানির হিটলার, দুই বেস্টি। আমগো এখানে হিটলার আছে একটা, ঠিক আছে। আর এদিকে মিত্র শক্তি কে ছিল? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড। পোল্যান্ডকে সমর্থন দেওয়ার জন্য বা পোল্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য ব্রিটেন, ফ্রান্স আসা নেমে যায়। অ্যাজ ইউজুয়াল যুক্তরাষ্ট্র পরে গিয়ে জয়েন করে, সেটাও বলবো আমরা। তার মানে পোল্যান্ডকে আক্রমণ করার মধ্য দিয়ে কিন্তু শুরু হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। শেষ হচ্ছে কবে? এটা পরবর্তীতে আসতেছি আমরা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? রুজভেল্ট আর ট্রুম্যান। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল ওই যে উইনস্টন চার্চিল। রাশিয়ার ছিল প্রেসিডেন্ট জোসেফ স্টালিন। ওই দেখো হিটলার, মুসোলিনি আমি মুখে বলেই দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমেরিকা কবে জয়েন করছে। আমেরিকার একটা ঘাঁটি আছে পার্ল হারবার, একটা তোমার হচ্ছে গিয়ে দ্বীপের মতন আমেরিকার ঘাঁটি। ওই পার্ল হারবারে আক্রমণ করলো জাপান। জাপান কিন্তু যুদ্ধের পক্ষে, খেয়াল করে দেখো, যুদ্ধের পক্ষে জাপান, মানে অক্ষ শক্তি, এক্সিস পাওয়ার। তখন আমেরিকা বলল, কিরে জাপান, তুই আমার পার্ল হারবার আক্রমণ করলি, এত বড় সাহস, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ করব।
সো যেহেতু জাপান কি ছিল যুদ্ধের পক্ষে, আমেরিকা হয়ে গেল কি যুদ্ধের বিপরীতে, মানে মিত্র শক্তি। এভাবে 7 ডিসেম্বর 1941 সালে কি ইউএসএ জয়েন করলো কোথায়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এবার দেখো এই দুইটা ইম্পর্টেন্ট, তারপর আমরা এটা ইম্পর্টেন্ট, বাট এরা দেখো কি বলছে যে যুদ্ধ চলতেছে, হ্যাঁ 1939 থেকে শুরু হয়েছে, যুদ্ধ চলতেছে। একটা সময় মনে হচ্ছিল যে অক্ষ শক্তি মানে জার্মানিরা জিতবে, কিন্তু জার্মানি এই মিত্র শক্তি একটা মজার জিনিস করছে, ওরা যুদ্ধটাকে লেংদি করছে, কারণ ওরা জানে যে লেংদি করলে জার্মানির সৈন্যরা কি টায়ার্ড হয়ে যাবে, ওরা ইচ্ছা করবে না যুদ্ধ করার জন্য। সেটাই কিন্তু হয়েছে পরবর্তীতে। তো যাই হোক, অনেক ঘটনা আছে, এত পড়া লাগবে না, আমরা জাস্ট চলে যাবো যে 44 সালের 6 জুন ইউরোপের মূল ভূখণ্ডকে জার্মান মুক্ত করার জন্য মিত্র বাহিনীর সেনারা অবতরণ করে কোথায়? ফ্রান্সের নরম্যান্ডিতে। এটাকে বলা হয় ডি ডে। কি বলা হয়? ডি ডে। প্রশ্ন আসে ডি ডে সাথে কোন যুদ্ধের সম্পর্ক? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। পরবর্তীতে হচ্ছে গিয়ে মানে অক্ষ শক্তি একটু হয়ে যায়, কি বললাম যে ওরা একটু দুর্বল হয়ে যায়, হ্যাঁ টায়ার্ড হয়ে যায়। সো পরবর্তীতে দেখা গেছে যে এরপরে ইটালি আত্মসমর্পণ করে, কারণ মুসোলিনিকে হত্যা করে। মুসোলিনিকে হত্যা করে তার গার্লফ্রেন্ড সহ তাদের লাশ ঝুলায় দেওয়া হয় রাস্তায়। তাহলে ইটালি আত্মসমর্পণ করলো। এরপর বুঝতে পারছে যে জার্মানিও বুঝতে পারলো যে না, সে জিততে পারবে না, জার্মানিও আত্মসমর্পণ করলো। আর আমরা জানি যে হিটলার বাংকারে কি আত্মহত্যা করে তার বউ সহ, ইভা ব্রাউন সহ। তার মানে জার্মানি আত্মসমর্পণ করে কবে? 8 মে 1945 সালে জার্মান নাৎসি বাহিনী। এটাকে বলা হয় ভিক্টোরি ওভার ইউরোপ ডে। সবাই খুব খুশি, তাই না? জার্মানি যে মেইন হোতা সেই আত্মসমর্পণ করছে, সবাই খুব উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গেল। ঠিক আছে, এখন বলতে পারো তাহলে কেন 8 মে আমরা দেখলাম না? আমি দেখলাম যে 2 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর আমার কি হয়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ, যেখানে আমি দেখতেছি মে মাসে জার্মানি আত্মসমর্পণ করছে। মানে কি মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তার মানে আরো 5 মাস আর 4 মাসের মতো আমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কন্টিনিউ হচ্ছে। কারণ তখনও জাপান, ওই যে জাপান আত্মসমর্পণ করে নাই, জাপান ওই দিক দিকে যুদ্ধ চালায় যাচ্ছিল। জার্মানি আত্মসমর্পণ করলো, ইটালি আত্মসমর্পণ করলো, কিন্তু ওদিকে জাপান যুদ্ধ চালাই গেছে দেখে আমরা দেখছি আরো 4 মাস কন্টিনিউ করছে। তা কেনই বা জাপান আত্মসমর্পণ করলো? তাহলে এবার আসো, ওই যে বললাম না আমেরিকা যে শয়তানের শয়তান, যে আমেরিকা কি করলো যখন জাপান আক্রমণ করলো পার্ল হারবার, তখন যুদ্ধে জয়েন করলো। তার মানে জাপানের উপরে ক্ষোভ আমেরিকার, দাঁড়া জাপান তুই আমার পার্ল হারবার আক্রমণ করছিলি না, এবার দেখামনি মজা। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখলাম যে পৃথিবীতে দুইটা, এখনো পর্যন্ত যদি বলি পৃথিবীতে দুইটাই অ্যাটম বোমা পড়লো। যে অ্যাটম বোমার কি ভয়াবহতা সেটা আমরা বুঝতে পারলাম এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। 1945